সবাইকে শুভ সকাল। আজকে আমাদের প্রি ট্রিটমেন্ট শেষ হয়েছে গত ক্লাসে। আজকে রিভিউ ক্লাসের কথা ছিল, সেগুলোর উপর তোমরা কতখানি প্রিপারেশন নিয়েছো আমি জানি না। তো আমরা প্রথমে ক্লাসটা করে নেই, দেন নেক্সট 40 মিনিটসে আমরা সেটা নিয়ে কথা বলবো। আশা করি সবাই শুনতে এবং দেখতে পাচ্ছ। আজকের লেকচারটি ইন্ট্রোডাকশন টু ডাইং, লেকচার 8। চলো আজকে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা হবে ডাইং সম্পর্কিত, এবং এর পরবর্তীতে আমরা ডাইসে চলে যাব। ফার্স্ট অফ অল আমাদের এটা জানা দরকার যে ডাইংটা কি। আমরা যদি নরমালি চিন্তা করি ডাইংটা কি, যেহেতু তোমরা অনেক সেমিস্টার স্টুডেন্ট আছো, অনেকেই জানো বা অনেকেরই ধারণা আছে যে কালারেশন যে প্রক্রিয়া বা প্রসেস বা ফেব্রিকে রং করা, সেটা ফেব্রিক হতে পারে, সেটি ইয়ার্ন হতে পারে, সেটি ফাইবার হতে পারে, সেটিতে যে রং করার প্রক্রিয়া বা কালার অ্যাবজর্ব করার প্রক্রিয়া, কালার অ্যাবজর্ব করানোর প্রক্রিয়া, সেটাকে আমরা ডাইং বলতে পারি। অর্থাৎ ডাইস পার্টিকেল গুলো ফাইবারের সাথে, ফেব্রিকের সাথে, ইয়ানের সাথে বন্ড করবে। যদিও সবগুলি আলটিমেট ফাইবারের সাথেই করবে, কারণ ইয়ানের ভিতরেও ফাইবার আছে, ফেব্রিকের ভিতরেও ফাইবার আছে। হ্যাঁ, সো হোয়াট ইজ ডাইং? যদি আমরা বলি যে ডাইং ইজ দ্য প্রসেস অফ অ্যাডিং কালার। কোথায় অ্যাড করব কালার? টু দ্য টেক্সটাইল প্রোডাক্টস। টেক্সটাইল প্রোডাক্টস এর যে কালার অ্যাড করার প্রক্রিয়া, সেটাকে আমরা ডাইং বলছি। যেমন সেটা হতে পারে ফাইবার, সেটা হতে পারে ইয়ার্ন, সেটা হতে পারে ফেব্রিক্স। So dyeing is normally done in a special solution containing and particular chemical material. Dyes and particular chemical materials. শুধুমাত্র কালারিং ম্যাটেরিয়ালস যেগুলোকে আমরা ডাইস বলছি, সেটি শুধুমাত্র একা একাই ফেব্রিকের সাথে বন্ড করে, বাট সেভাবে করতে পারে না। সেই জন্য তার সাথে কিছু পার্টিকুলার ম্যাটেরিয়াল বা অক্সিলারি ম্যাটেরিয়াল দরকার হয়, বা আরো নানা কারণে ডাইংটা সুন্দর করার জন্য আমরা auxiliary material use করে থাকি। After dyeing, the dye molecules have uncut chemical bond with the fiber molecules. ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত এই ধরনের একটা বন্ড সৃষ্টি হয়। তো এক এক ডাইসের ক্ষেত্রে এক এক ধরনের কেমিক্যাল বন্ড সৃষ্টির প্রক্রিয়া রয়েছে। তো the temperature and time controlling are two factors of dyeing. These are two factors. কি কি? এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে টেম্পারেচার। দিস ইজ টু কি ফ্যাক্টর। কারণ ডাইং করতে গেলেই আমাদের দুটো জিনিস প্রথমে চলে আসে, যে টেম্পারেচার কততে ডাইং করতে হবে এবং কতক্ষণ ধরে ডাইং করতে হবে। ওকে, সো নাও দিস ইজ দ্য ডাইস সলিউশন। ডাইস এন্ড ফেব্রিক ইমার্স করা হলে, ডাইসে এটা সাদা দেওয়া লাগতো, ভুল হয়ে গেছে, তাহলে ডাইট ফেব্রিক হয়ে গেল। সো লিকুইড ফেজ থেকে ডাইস পার্টিকেল গুলো কি করছে? সলিড ফেজে প্রবেশ করছে। তাহলে সিম্পলি যদি বলি যে টেক্সটাইল ম্যাটেরিয়ালে কালার অ্যাড করার প্রক্রিয়া বা কালার যুক্ত করার প্রক্রিয়াকে আমরা ডাইং বলতে পারি, বা আরো ভালো করে যদি বলি ভালো ভাষায় কালারেশন বলতে পারি, কালারেশন অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল। তবে ডাইং শব্দটি অনেক বেশি প্রচলিত। ওকে, আশা করি ডাইং কি সেটা আমরা বুঝতে পেরেছি। তো ডাইং কি সেটি জানার পর বোধহয় আমাদের এটি জানা দরকার যে ডাইস কি। ডাইসটা কি তাহলে? আমরা যদি দেখি যে a dye is usually a colored organic compound or a colored organic compound, অর্থাৎ কালার শো করে এরকম, or a mixer, সেটি মিক্সারও হতে পারে অনেকগুলো কেমিক্যালে, that may be used to give color to a substrate, যেটি হতে পারে ফুড, ফেব্রিক, টেক্সটাইল, ক্লথ, পেপার, প্লাস্টিক, ইঙ্কস, আদার, having resistance to normal laundry, মানে ধুইলে যেন চলে না যায় এরকম, or cleansing procedure and stability to light. তাহলে ডাইস আমরা কাকে বলছি? যে অর্গানিক কালারিং কম্পাউন্ডস or mixture of organic coloring compounds that may be used for give color to a substrate. সেই কোনো সাবস্ট্রেটে তারা কালার দেওয়ার ক্ষমতা রাখে, অর্থাৎ সেই ম্যাটেরিয়াল গুলোকে আমরা যদি সেখানে অ্যাড করি, তাহলে সেই ম্যাটেরিয়ালের অনুরূপ আমরা সেই বস্তুটাকে দেখতে পাবো। আমরা তো আগে থেকেই জানি যে আমাদের চোখে কোনো আলো নেই, সূর্য থেকে আলো প্রথমে বস্তুর উপরে পড়ে সেটা রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে। তাহলে ডাইস হচ্ছে সেই সমস্ত ম্যাটেরিয়াল যারা কিনা সিলেক্টিভ অ্যাবজর্পশন অথবা রিফ্লেকশন ঘটায়। তাহলে এখানে বলছে কি ইউজ টু গিভ কালার টু এ সাবস্ট্রেট, সেটা হতে পারে ফুড ম্যাটেরিয়াল। আমরা বলি না যে ফুড গ্রেড কালার,
and next হচ্ছে ফেব্রিক হতে পারে, টেক্সটাইল হতে পারে, ক্লোথ, পেপার, প্লাস্টিক, লেদার, ইঙ্ক, পাতা হতে পারে। এবং এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে রেজিস্ট্যান্স টু দ্য নর্মাল লন্ড্রি, অর্থাৎ টেক্সটাইলের ক্ষেত্রে বিশেষ করে যেন আমাদের কাপড় চোপড় বা ধুইলে যেন চলে না যায়, স্টেবিলিটি টু লাইট, এবং লাইটের ফলে যে প্রোন হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, এটা যেন না হয়, বা এই ধরনের রেজিস্ট্যান্স প্রপার্টি থাকতে হবে। এই ধরনের ম্যাটেরিয়াল গুলোকে আমরা সাধারণত অর্গানিক কম্পাউন্ডস গুলোকে সাধারণত ডাই বলছি। সো ডাই ইজ ইউজুয়ালি কালার্ড অর্গানিক কম্পাউন্ড যেটা কিনা অক্সোক্রোমো এন্ড ক্রোমোফোর দুটো পার্ট রয়েছে। ক্রোমোফোর এন্ড এক্সোক্রোমো অ্যাজ এ মেজর পার্ট। তো এখানে একটা ডাইসের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, সিআই রিঅ্যাক্টিভ রেট 1। এগুলোর বিভিন্ন নমেনক্লেচার রয়েছে, নামকরণ রয়েছে ডাইসের, আশা করি আমরা সেগুলো দেখবো। ওকে, তাহলে ডাইস কি প্রাইমারি ভাবে সেটি হয়তো আমরা বুঝতে পেরেছি যে ডাইস হচ্ছে সেই সমস্ত কালারিং অর্গানিক ম্যাটার কম্পাউন্ডস বা মিক্সচার হতে পারে যেটা কিনা আমাদের ফেব্রিকের উপরে, টেক্সটাইলের ক্ষেত্রে যদি বলি আমরা, সেটি কালার শো করতে পারে বা কালার ইম্পার্ট করার ক্ষমতা রাখে। তো একটা ডাইসের সাধারণত দুটো প্রধান জিনিস থাকে বা দুটো প্রধান কম্পোনেন্টস থাকে। এক নম্বরে হচ্ছে ক্রোমোফোর, দুই নম্বরে হচ্ছে এক্সোক্রোমো। ওকে, হিস্টোরি অফ ডাইস যদি আমরা দেখি যে আসলে প্রথম ডাইস কখন ব্যবহার শুরু হয়েছে এটা তো বলা মুশকিল, তবে ধারণা করা হয় কারণ মানুষ, আদিম মানুষ ছিল, তারপর সেই সভ্যতায় আস্তে আস্তে বিভিন্ন বর্ণের গাছপালা, বাকল ইত্যাদি পড়তে পড়তে ফেব্রিক হয়, ফেব্রিক আসার পরে, কাপড় চোপড় আসার পরে সেটি কালার করার প্রয়োজনীয়তা দেখা দেয়। ওকে, হিস্টোরি অফ ডাইস এর কথা যদি বলি, বলা হচ্ছে যে এটা 2600 বিসি ইন চায়না থেকে শুরু বলতে পারি আমরা, ফলোড বাই, আমরা যদি 715 বিসিতে উল ডাইং এর কথা বলা হচ্ছে রোমে, 55 বিসিতে, তাহলে তো এটা আগে হওয়ার কথা ছিল, যে রোমান্স ফাউন্ড পেইন্টেড পিপল পিচি। তো সেকেন্ড এন্ড থার্ড সেঞ্চুরিজ এডি রোমান, তো ইন্ডিগো ডাইস মাদার উইথ ইন্ডিগো ডাইস, এটি ন্যাচারাল ডাইস খুঁজে পায় 1200-তে রুসেলিয়া, দেন 1321 ব্রাজিল উড, 1507 ফ্রান্সে, 1630, 1774, এভাবে ডেভেলপমেন্ট হয়ে আসছে। 1775, 34, 56, দিস ইজ রিমার্কেবল বিকজ এই 1856 সালে উইলিয়াম হেনরি পার্কিন ডিসকভার দ্য সিনথেটিক ডাই ম্যাভু। তো ফার্স্ট অফ অল প্রথমের দিকে যেটি ছিল যে ন্যাচারাল রিসোর্স থেকে ন্যাচারাল ডাইস গুলোকে ইউজ করা, পরবর্তীতে ন্যাচারাল ডাইস গুলো সাধারণত বিভিন্ন প্রকার লিমিটেশন রয়েছে, যেমন কালার ফাস্টনেস প্রপার্টিস ভালো নয়, শেড ভেরিয়েশন করা যায় না, তো ইত্যাদি কারণে তখন দে থিঙ্ক অ্যাবাউট সিনথেটিক ডাই, এবং 1856 সালে উইলিয়াম হেনরি পার্কিন এই সিনথেটিক ডাই ম্যাভু উৎপন্ন করে। তখন থেকেই আসলে সিনথেটিক ডাইস এর যাত্রাটা আমরা বলবো। তার আগেও ছিল, যেটাও 1834 সালে, যে অ্যানিলিন ডাইস, এই দুটোকেই প্রথম বলা হয়। তা 1856 যেটা মেভু সেটিকেই বলা হয়ে থাকে। এর পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন প্রকার ডাইস উৎপন্ন হয়েছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রকার ডাইস উৎপন্ন করেছেন, সিনথেটিক ডাই সিনথেসিস করেছেন, সেটারই ধারাবাহিকতা এখানে দেওয়া আছে। অনেকগুলো ডাই, এবং 57 দেখে সিবাক্রন এখন যেটা চলছে, বিভিন্ন কোম্পানি বাংলাদেশে আছে, তার ভিতরে আমি যদি বলি হান্টসম্যান, সিবাক্রন, রেমাজল, ডাইস্টার, এরা সাধারণত বাংলাদেশে ডাইস দিয়ে থাকে এবং চলে বাংলাদেশে, এরা বাংলাদেশের রেপুটেড কোম্পানি। আচ্ছা, এই হচ্ছে ডাইসের মোটামুটি হিস্ট্রি আমরা বলতে পারি। নাও the dimolecule question is that why dimolecules are colored? কেন ডাইমলিকুলস গুলো কালার দেখাচ্ছে? এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে সূর্যের আলো থেকে লাইট এসে পড়তেছে পাতায়, সেই পাতা থেকে পাতা সবগুলো অ্যাবজর্ব করে একটা শুধু ছেড়ে দিচ্ছে, সেটা হচ্ছে গ্রিন লাইট, যার কারণে আমরা গ্রিন দেখতে পাচ্ছি। এখানে আরেকটি কথাও বলা হয়ে থাকে যে সবগুলোই ছেড়ে দিয়ে শুধু গ্রিনটা অ্যাবজর্ব করছে, সেজন্য আমরা গ্রিন দেখতে পাচ্ছি। তো দুটো মতবাদী হতে পারে এখানে। তো ডাইস মলিকুলার কালার কেন, সে প্রসঙ্গে যদি আমরা যাই, বলা হচ্ছে
The dice molecules are colored because they are selectively able to absorb and reflect incident light in the visible portion of electromagnetic spectrum. বলা হচ্ছে selectively able to absorb and reflect কথা বুঝি আমরা Dimolecules are colored substance আমরা একটু আগে দেখে এসেছি ওকে they are selectively able কিসে able to absorb and reflect incident light in the visible portion of electromagnetic spectrum কোনটা electromagnetic spectrum this is electromagnetic spectrum যে এটা আমরা আগে থেকেও জেনেছি যে আমাদের দৃশ্যমান আলোর বর্ণালী এইটাতে তারা selectively light absorb electromagnetic spectrum স্যার একটা एग्जांपल দেওয়া যাবে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটা एग्जांपल হচ্ছে যেমন তুমি যদি প্রিজমের ভিতর দিয়ে আলো পাস করো তাহলে 7টি রঙে বিভক্ত হবে এটি একটা एग्जांपल বলা যেতে পারে আমাদের সূর্যের আলোতে বা দৃশ্যমান সূর্যের আলোতে যে 7টি রং রয়েছে তার দৃশ্যমান বর্ণালীটাকেই বলা হচ্ছে অর্থাৎ এই রেঞ্জের বাইরে আমরা দেখতে পাই না এই রেঞ্জটাই আমাদের চোখে একমাত্র দেখা যায় তো সেটির ওই প্রিজমের মাধ্যমে আমরা দেখতে পারি অথবা আলট্রা মাইক্রোস্কোপিক এর মাধ্যমে সূর্যের আলোকে করলে আমরা দেখতে পাবো তবে আমরা ইন্টারমিডিয়েটে বা এগুলোতে যেটা পড়ে এসেছি যে প্রিজমের ভিতর দিয়ে পাস করলে 7টি রঙের বর্ণালী দেখা যায় ঠিক আছে জি স্যার ওকে তাহলে এই সিলেক্টিভলি অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন ঘটাবে এরকম বস্তুটা ডাইস তাহলে সেই ডাইসটা কি করছে যে এখানে ক্রোমোফোর গ্রুপ রয়েছে in dimolecules are responsible for selective absorption and reflection in certain wavelength and show color তো এখানে তাহলে কি করছে ক্রোমোফোর যেটি সিলেক্টিভ অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন ঘটাচ্ছে যার কারণে সে কালারটা দেখতে পাচ্ছে বা শো করছে ওকে তো এক্সোক্রোমো এখানে আবার আরেকটি কথা আছে যে কমপ্লিমেন্টারি কালার অর্থাৎ কি অ্যাবজর্ব করছে এবং করছে আমি প্রাইমারিলি তোমাদের বোঝানোর জন্য এটা বলছি কমপ্লিমেন্টারি কালারে আবার আসবো আমরা যেটার ফলে দেখা যায় বা কোনটা কালার শো করবে তো প্রাইমারি কনসেপ্ট এটাই ওকে সো এক্সোক্রোমো উইথ ক্রোমোফোর গ্রুপ ইন্টেন্সিফাই দ্য কালার এবং একই সাথে আরেকটি গ্রুপের কথা বলা হচ্ছে যদি ক্রোমোফোর গ্রুপটা সিলেক্টিভ অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন ঘটায় তাহলে তার সাথে আরেকটি গ্রুপ থাকছে এক্সোক্রোম গ্রুপ তাহলে সেটি কি করছে সেটি হচ্ছে যে ক্রোমোফোর গ্রুপের যে কালারটা সেটিকে ইন্টেন্সিফাই করছে যেমন আমরা আমাদের যে জুতোর কালার সেটা মনে করো ক্রোমোফোর আমরা যখন মুচির কাছে যাই তিনি কিন্তু আমাদেরকে জুতাটা চকচকে করবেন কালার লাগিয়ে তখন বাইরে থেকে যে কালারটা লাগানো হলো যার ফলে কি জুতাটাকে আরো বেশি চকচকে মনে হচ্ছে দিস ইজ এক্সোক্রোমো লাইট অর্থাৎ আমি এক্সোক্রোমোর কাজটা কি সেটা বোঝানোর চেষ্টা করছি তাহলে ডাইমলিকুলস গুলো কেন কালার কারণ তারা স্পেসিফিক লাইট অ্যাবজর্ব এবং রিফ্লেক্ট করতে পারে যার কারণে সেটাকে কালার মনে হয় যদি সবগুলো লাইট অ্যাবজর্ব করতো তাহলে সেটি ব্ল্যাক সবগুলো রিফ্লেক্ট করলে হোয়াইট ওকে hope clear so now what is chromophore chromophore কি আমি যে একটু আগে ক্রোমোফোরের কথা বলতেছিলাম এই ক্রোমোফোরটা কি বলা হচ্ছে এটি ডাইসের একটি কম্পোনেন্ট আমরা যে ডাইস মলিকুল বা ডাইমলিকুল গুলো রয়েছে সেটির একটি কম্পোনেন্ট বলা হচ্ছে the name derived from the Greek word chroma that means color and phore means ferine অর্থাৎ টু বিয়ার অর্থাৎ যেটি কালার বিয়ার করে এরকম বস্তুটাকে আমরা বলছি ক্রোমোফোর সো ক্রোমোফোরস আর আনস্যাচুরেটেড হতে পারে কনজুগেটেড হতে পারে ডাবল বন্ড ট্রিপল বন্ড কনজুগেটেড অর্গানিক কম্পাউন্ডস or radicals electron non paired electrons আছে যাদের hope you know about radicals having capable কিসে ক্যাপাবল তারা বলা হচ্ছে ক্যাপাবল অফ ইলেকট্রন ট্রানজিশন দেখো এখানে ইলেকট্রন ট্রানজিশন ঘটছে which enables them to absorb and reflect incident electromagnetic radiation within very narrow band of visible light অনেকগুলো কথা আমরা প্রথমে বলছি ক্রোমোফোর সেই বস্তু যেটা ডাইসের ভিতরে কালারের জন্য দায়ী কালার বিয়ার করে ক্রোমোফোর কালার বিয়ার কালার টু বিয়ার সো আনস্যাচুরেটেড অর কনজুগেটেড অর্গানিক কম্পাউন্ডস হতে পারে রেডিক্যালস হতে পারে তো হ্যাভিং ক্যাপাবল কিসে ক্যাপাবল অফ ইলেকট্রন ট্রানজিশন অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তরণ ঘটবে
which enable them, এই ইলেকট্রন স্থানান্তরণের কারণে enable them to absorb and reflect incident electromagnetic radiation, তারা যে স্পেসিফিক অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন ঘটায়, এটি কিসের কারণে? এই যে লন পেয়ার অর্থাৎ ইলেকট্রন ট্রানজেকশনের কারণে, ইলেকট্রনটা যখন লোয়ার অরবিটাল থেকে হায়ার অরবিটাল, হায়ার অরবিটাল লোয়ার অরবিটাল, অর্থাৎ ইলেকট্রন ট্রানজিশনের কারণেই কিন্তু তারা মূলত ভিজিবল রেঞ্জের ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন সেটাকে অ্যাবজর্ব অথবা রিফ্লেক্ট করতে পারে। ওকে, সো when visible light hits the chromophore, it is loosely held electrons, lone paired electrons in the unsaturated bonds or conjugated chromophore, which is causes absorption of certain incident light waves and reflection of the certain light wave. মনে করো এটা একটা ক্রোমোফোর, এজো, নাইট্রো, কার্বনাইল, এগুলো প্রত্যেকটাই একটা করে ক্রোমোফোর, অর্থাৎ ডাইসের ভিতরে এই বস্তুগুলো থাকে। ফলে এখানে যখন আলো পড়ে, তাহলে এই যে কনজুগেটেড ডাবল বন্ডটা আমরা দেখছি, এটা কি করছে? এখানকার ইলেকট্রনটার আলো পড়লে ইলেকট্রনটা উত্তেজিত হবে। তো ইলেকট্রনটা উত্তেজিত হলে সেটার স্পেসিফিক যে মুভমেন্ট, তার কারণে এটার ভিজিবল রেঞ্জের ক্ষেত্রে আলোটা অ্যাবজর্ব এবং রিফ্লেক্ট হবে, যার কারণে আমরা কালার দেখতে পাচ্ছি বা কালার দেখতে পাই। ঠিক আছে, ওকে। তো এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সবগুলো অ্যাবজর্ব হয়েছে, সবগুলো রিফ্লেক্ট হয়েছে, একটা শুধু রিফ্লেক্ট হয়েছে লাইট। তাহলে ক্রোমোফোর হচ্ছে সেই বস্তু যে কিনা এই স্পেসিফিক অ্যাবজর্পশন রিফ্লেকশনটা ঘটাতে পারে ডিউ টু দ্য ইলেকট্রন ট্রানজিশন। হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ক্রোমোফোর? অবজেক্টিভস আমরা এতক্ষণ ধরে জেনেই আসছি, তাই না? To color the material or matter, to reduce the energy level, to increase the reflection, to color the materials or matter. হ্যাঁ, definitely একটা কোনো materials কে তো আমরা কালার করতে চাই। Secondly, to reduce the energy level, এর এনার্জি লেভেলটাকে ইয়ে করার জন্য, আমরা বলবো যে বাড়ানোর জন্য যে গ্যাপ রয়েছে। নেক্সট হচ্ছে increase the reflection. ওকে, হোয়াট আর দ্য টাইপস অফ ক্রোমোফোর? আমরা যদি এখন ক্লাসিফিকেশনে যাই, যে দুই প্রকার হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর এবং ডিপেন্ডেন্ট ক্রোমোফোর। নাম শুনেই অনেকটা হয়তো আমরা ক্লিয়ার যে ডিপেন্ডেন্ট ক্রোমোফোর এবং ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর কি। ফার্স্ট অফ অল, ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর মানে স্বাধীন, অর্থাৎ যেটা একা একাই কালার শো করতে পারে, এই ধরনের ক্রোমোফোরকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর বলছি। বলা হচ্ছে ইফ ওয়ান ক্রোমোফোর গ্রুপ ইজ ক্যাপাবল টু ইম্পার্ট কালার, ওয়ান ক্রোমোফোর গ্রুপ ইজ নন এজ ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর। সেটা হতে পারে এজো, সেটা হতে পারে নাইট্রো, এগুলো প্রত্যেকটা একটা করে ক্রোমোফোর গ্রুপ। ওকে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর কি? ইন্ডিপেন্ডেন্টের পরে আমরা যদি ডিপেন্ডেন্ট ক্রোমোফোরের কথা বলি, তাহলে বলা হচ্ছে ইফ মোর ক্রোমোফোর গ্রুপ ইজ রিকোয়ার্ড টু ইম্পার্ট কালার ইজ নন ক্রোমোফোর। অর্থাৎ একা যখন কোন ক্রোমোফোর গ্রুপ কালার শো করতে পারছে না, তার দুইজন বা দুই বা ততোধিক ক্রোমোফোর গ্রুপ একত্রিত হয়ে কালার শো করছে, তখন সেটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ক্রোমোফোর। যেমন এখানে বেনজল ফেনল আমরা যদি বলি সি, তো ডাবল বন্ড ও, তো এটি কালারলেস। কিন্তু যখন এরকম বেনজল ইয়েলো দুটা কার্বনাইল গ্রুপ যুক্ত হচ্ছে, এরকম দুটো কার্বন গ্রুপ যুক্ত হচ্ছে বা দুটো ক্রোমোফোর যুক্ত হচ্ছে, তখন সেটি ইয়েলো কালার শো করছে। তাহলে যখন একা থাকছে তখন কিন্তু সে কালার শো করতে পারছে না, বাট যখন ডাবল হচ্ছে তখন কিন্তু সে কালার শো করতে পারছে। সেই জন্য এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্রোমোফোর বলছি। হোপফুলি ক্লিয়ার। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ কারো সাহায্য ছাড়াই কালার শো করতে পারে, and dependent chromophore they need help from others. Okay, now what is chromophore? ক্রোমোফোরটা কি তাহলে? ক্রোমোফোরটা ক্রোমোফোর তো কথা বলি আসলাম আমরা। এক্সোক্রোমোটা কি? বলা হচ্ছে the name is derived from the Greek word exein, to increase, যেটা কি করবে? ইনক্রিজ করবে, and chroma কালার, তাহলে কালারটাকে ইনক্রিজ করবে। ওই যে মুচির কথা বললাম, পলিশ করলাম। So an exochromo is a functional group of atom or organic radicals, okay, attached to the chromophore. Chromophore এর সাথে attach থাকবে, which modify the ability of chromophore, modify করবে কি ability chromophore এর, to absorb light and intensify selective absorption। অর্থাৎ
আমার যে ক্রোমোফোর মলিকুল গ্রুপটা রয়েছে অর্থাৎ ক্রোমোফোর রয়েছে, সেই ক্রোমোফোরের যে কালার অ্যাবজর্ব এবং রিফ্লেক্ট করার ক্ষমতাটাকে এই এক্সোক্রোমো ইন্টেন্সিফাই করবে বা প্রভাবিত করবে, অ্যাবজর্পশন এন্ড রিফ্লেকশন। ফলে কি হবে, আমাদের ডাইসটা বা ফলে আমাদের বস্তুটা উজ্জ্বল দেখাবে বা ভালো দেখাবে বা স্যাচুরেট মনে হবে। বলা হচ্ছে ডাই মলিকুল উইদাউট এক্সোক্রোমো উড লেক অফ ইন্টেন্সিটি অফ কালার, যে কালার নেই বোধহয় একটু। So this is because the incident light waves would not absorb and reflect selectively occurs in presence of exochrome. তো এই এক্সোক্রোম থাকলে কি হচ্ছে, ক্রোমোফোরের যে সিলেক্টিভলি অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন এটা আরো স্পেসিফিক এবং আরো অ্যাকিউরেট হচ্ছে। ওকে, যার কারণে বস্তুটা আরো বেশি উজ্জ্বল দেখাচ্ছে। মনে করো কেউ একজন বিয়ে করতে যাচ্ছে, তাহলে সে বর, তাকে যদি আমরা ক্রোমোফোর ধরি এবং তার সাথে কিছু বরযাত্রী যাচ্ছে, তো এই বরের সাথে যখন বরযাত্রী যাচ্ছে বা বরের সাথে যখন বন্ধু বান্ধব যাচ্ছে, তখন বরের এমন কি উৎফুল্ল থাকছে, অর্থাৎ ইজ এ গুড কন্ডিশন। ওকে, অর্থাৎ একটা স্যাচুরেশন, একটা প্রাপ্তি থাকছে। বাট শুধু শুধু যদি বরযাত্রী যায়, বর নাই, তাহলে তো আমরা হতে পারে না, মানে বর ছাড়া বরযাত্রী তো হতে পারে না। ঠিক সেভাবেই ক্রোমোফোর ছাড়া এক্সোক্রোম হতে পারে না। ক্রোমোফোরে এক্সোক্রোম কি করছে, তার যে সিলেক্টিভ অ্যাবজর্পশন রিফ্লেকশন সেটাকে আরো বেশি প্রন করছে, সেটাকে আরো বেশি সিলেক্টিভ করছে এবং আরো বেশি রেগুলার করছে। ওকে, সো দিস এক্সোক্রোম আর লাইক অ্যামিনো গ্রুপ, হাইড্রোক্সাইল গ্রুপ, কার্বক্সাইল গ্রুপ, নাইট্রেট গ্রুপ ইত্যাদি। এগুলো সাধারণত, এটা তো আমাদের ক্রোমোফোর, এগুলোর সাথে সাধারণত অ্যাটাচ থাকে। আমরা একটা ডাইস স্ট্রাকচার দিয়ে দেখব নাও। ক্রোমোফোর এবং এক্সোক্রোমো তাহলে আমরা ক্লিয়ার। সেকেন্ড, কে অবজেক্টিভস অফ দ্য এক্সোক্রোমো। অবজেক্টিভসটা কি? দেখো এখানে দুটো শিফট দেখাচ্ছে, ব্যাথোক্রমিক শিফট এবং হাইপোক্রমিক শিফট। ডিটেলস বুঝে দরকার আছে। দেখো এখানে ভিজিবল রেঞ্জটা একটু দেখি, যে 400 থেকে 700 ন্যানোমিটার, যেটার মিডলে আমরা দেখতে পাচ্ছি একটা হাইপোক্রমিক শিফট আর এক পাশে ব্যাথোক্রমিক শিফট। কি ঘটনা বলা হচ্ছে, উদ্দেশ্য কি আমাদের এখানে, এক্সোক্রোমা টু কালার ইন্টেন্সিফাই দ্য কালার, ইনক্রিজ দ্য কালার, টু ইনক্রিজ দ্য ফাস্টনেস প্রপার্টিস। দেখো আমাদের আলোটা যখন ব্যাথোক্রমিক শিফট রেড শিফট থেকে হয়ে আমাদের ব্লু শিফট দিয়ে বেরিয়ে যাবে, তখন সেটি ইন্টেন্সিফাই হবে। তো এই 700 পর, অর্থাৎ এছাড়াও আমাদের ব্লু যেমন বাইরে থেকে, আমরা কেন সাদা কাপড়ে ব্লু ইউজ করি, কেন করি, সেটিকে আরো সাদা দেখার জন্য সেই ব্লু কি করে আমাদের 700 বাইরেও বা 300 বা এর ভিজিবল রেঞ্জের বাইরেও আলোক রশ্মিকে ধরে ভিজিবল রেঞ্জ দিয়ে পাস করে। ফলে কিন্তু বস্তুটাকে আরো সাদা মনে হয়, উজ্জ্বল মনে হয়। একইভাবে যখন ব্যাথোক্রমিক শিফট, অর্থাৎ এই পাশে হায়ার তরঙ্গ দৈর্ঘ্য গুলো লোয়ার তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বেরিয়ে যায়, সেটাকে আমরা হাইপোক্রমিক শিফট ব্লু শিফট বলছি। ফলে কিন্তু আমাদের এই ইন্টেন্সিফাইটা হয়, অর্থাৎ এই যে ইন্টেন্সিফাইয়ের কথা বলছি, তখন এই ইন্টেন্সিফাইটা ঘটে, ফলে আমাদের কালার ইন্টেন্সিটিটা বেড়ে যায়। এবং একই সাথে টু ইনক্রিজ দ্য ফাস্টনেস প্রপার্টি, because the polarity of exochromo enable to formation of the attraction forces between dimolecules and fiber polymer. একই সাথে ফাস্টনেস প্রপার্টিস ইনক্রিজ করার কথা বলা হচ্ছে। তাহলে এখন জানা দরকার আমাদের যে ফাস্টনেস প্রপার্টিসটা কি। আমরা কিন্তু এর আগেও জেনেছি বা বলেছি যে ফাস্টনেস প্রপার্টিসটা কি, সেটি জানতে হলে আমরা কি করছি, ফেব্রিক ডাইং করছি। মানে কি করছি, ফেব্রিকের সাথে ডাইস পার্টিকেল গুলো যুক্ত করতেছি। এখন তার উদ্দেশ্য হচ্ছে যে ডাইস পার্টিকেল গুলো যেন আমাদের ইয়ে থেকে বেরিয়ে না আসে, অর্থাৎ ফেব্রিক থেকে বেরিয়ে না আসে। আমরা একটা কাপড় রং করলাম, এখানে ডাইস গুলো ঢুকলো, তো এটা যদি ধোয়ার পর বেরিয়ে যায় তাহলে কি হবে, তাহলে তো হবে না। তো এই যে ফাস্টনেস প্রপার্টিস বলতে সেটাকেই বোঝায়, অর্থাৎ বিভিন্ন এজেন্টের এগেনিস্টে হতে পারে যে আমার কালারটা কতখানি ফেব্রিকে থাকছে বা কতখানি ফেব্রিকে অ্যাটাচ, কত ভালোভাবে থাকতে পারছে, বা কি রকম কত শক্তিশালী বন্ড গঠন করছে। অর্থাৎ যত ভালো বন্ড গঠন করবে তার মানে কি উঠে চলে যাবে না। তো সেটিকেই আমরা বোঝাচ্ছি ফাস্টনেস প্রপার্টিস। তো কালার ফাস্টনেস টু ওয়াশ হতে পারে, মানে পানি দিয়ে ধুইলে যায় কিনা,
কালার ফাস্টনেস টু রাবিং হতে পারে, মানে ঘর্ষণের ফলে যায় কিনা। কালার ফাস্টনেস টু আরো সালাইভা হতে পারে, অর্থাৎ ছোট বাচ্চাদের লালা দিয়ে কালারটা উঠে যায় কিনা, লাইক অনেক এজেন্টের এগেইনস্ট হতে পারে। সো টু ইনক্রিজ দ্য ফাস্টনেস প্রপার্টিজ, কিভাবে ফাস্টনেস প্রপার্টিজ ইনক্রিজ করবে? পোলারিটি বৃদ্ধি করবে ডাইসের, ফলে তারা কি বন্ড গঠন করতে সহায়তা করবে। To increase the solubility, because the polarity of the exochrome tends to make the polar the dye. আরেকটি উদ্দেশ্য, যেহেতু আমরা মিডিয়া ইউজ করি আমাদের পয়েট প্রসেসের জন্য, ওয়াটার বা লাইক ম্যাটেরিয়াল, সলভেন্ট, বা সেখানে আমরা দ্রাবক ইউজ করি, তো সেখানে মানে দ্রবীভূত হয় এরকম হতে হবে। তো সেই ক্ষেত্রে এই এক্সোক্রোমটা সলিবুলাইটি প্রপার্টি অর্থাৎ সলিউবল হতে সাহায্য করে। ওকে, সো এইগুলো ছিল আমাদের এক্সোক্রোমের উদ্দেশ্য, অর্থাৎ কেন এক্সোক্রোম দরকার। সো এক্সোক্রোম থাকলে অ্যান্টি এক্সোক্রোম থাকবে, তাই না? তাহলে এক্সোক্রোম যদি কালারটাকে ইন্টেন্সিফাই করতে পারে, তাহলে অ্যান্টি এক্সোক্রোম কি করবে? উল্টো কাজটা করবে। তাহলে এটা ডাল করবে বা ডি ইন্টেন্সিফাই করবে। বলা হচ্ছে an anti-exochromo is a functional group of atoms which increase the molecular energy level and decrease the color absorption of reflection of light. তাহলে মলিকুলার এনার্জি লেভেল, আমরা যে বন্ড গুলো দেখতেছিলাম, এগুলোর ভিতরে মলিকুলার এনার্জি লেভেল গুলো যত বেড়ে যাবে, আমাদের ডাইসে অর্থাৎ কালার ইন্টেন্সিটি কমতে থাকবে, and the decrease the color absorption or reflection of light. তাহলে যদি অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন বেশি না হয়, কমে যায়, সেই ক্ষেত্রে তারা কালার ভালো শো করবে না। দিস ইজ কল্ড হাইপোক্রোমিক শিফট। তো এখানে যদি আমরা দেখি ক্লোরিন, সিওএইচ ইত্যাদি রয়েছে। তো আলটিমেট ঘটনাটা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন গুলো হচ্ছে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডাই, এটা একটা ক্রোমোফোর গ্রুপ, ঠিক আছে? এখানে অ্যান্টি অক্সোক্রোমো রয়েছে। তো অক্সোক্রোমো রেস্ট, এখানে নিচেরটাতে যদি দেখি এটা ক্রোমোজেন। তো ক্রোমোজেন আরেকটা ওয়ার্ড কিন্তু চলে আসলো। তো ক্রোমোজেন শব্দটা কিন্তু বলা হচ্ছে ক্রোমোফোর প্লাস অক্সোক্রোমো। ক্রোমোফোর প্লাস অক্সোক্রোমো যখন একসাথে থাকছে, তখন সেটাকে আমরা ক্রোমোজেন বলতে পারি, এবং একই সাথে কি থাকছে? অ্যান্টি এক্সোক্রোম, সেটি বোঝানো হচ্ছে। তাহলে যদি সিএল এরকম থাকে, সেটাকে আমরা অ্যান্টি এক্সোক্রোম গ্রুপ বলি। ওকে, তাহলে এক্সোক্রোম এবং অ্যান্টি এক্সোক্রোম বুঝেছি। নাও হোয়াট ইজ ক্রোমোজেন? ক্রোমোজেন কি? বলা হচ্ছে দ্য ডাই স্ট্রাকচার হুইচ কন্টেইন বোথ ক্রোমোফোর এবং এক্সোক্রোমো ইজ কল্ড ক্রোমোজেন। একটু আগে যেটি বললাম। সো ইট ইজ বিল্ডিং বডি অফ এ ডাই। একটা ডাইসে বিল্ডিং বডি। তাহলে একটা ডাইসে দুটো কম্পোনেন্ট মাস্ট থাকে, একটি হচ্ছে ক্রোমোফোর গ্রুপ, ক্রোমোফোর, আরেকটি হচ্ছে এক্সোক্রোমো। ওকে, তাহলে দুটোই একসাথে যখন থাকবে, তখন আমরা সেটিকে ক্রোমোজেন বলতে পারি একত্রে। আশা করি ক্লিয়ার। নাও all dyes are colorant but not all colorants are dye. এটা তো আমাদের আগে থেকেই পরিচিত, সব ক্ষারক ক্ষারক। ওকে, নাও বলা হচ্ছে যে কেন আমরা বলছি যে সকল ডাইস কালারেন্ট বাট নট অল কালারেন্টস আর ডাই। তাহলে আমাদের এখানে দুটো ঘটনার আছে। প্রথমত বলা হচ্ছে যে সকল ডাইস আর কালারেন্ট বাট নট অল কালারেন্টস আর ডাই। কালারেন্ট হতে গেলে যেটি দরকার, সেটি হচ্ছে কালার শো করতে পারার ক্ষমতা। সেটি ফেব্রিকে কালার ইম্পার্ট করতে পারুক বা না পারুক। কিন্তু যখন আমরা কি বলছি যে ডাইস বলছি, সেই ক্ষেত্রে কিন্তু তাকে কালার ইম্পার্ট করার ক্ষমতা থাকতেই হচ্ছে। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে যখন আমরা ইয়ের কথা বলছি, কালারেন্টের কথা, সে টেক্সটাইল ফাইবারের সাথে বা ইয়ের সাথে লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট সে কালার শো করতে পারে, তাহলে সেটা কালারেন্ট। বাট ডাই হতে হলে তাকে টেক্সটাইল ফাইবারের সাথে, টেক্সটাইল সাবস্টেন্সের সাথে যুক্ত হতে হবে এবং কালার শো করার ক্ষমতা থাকতে হবে।
তাহলে টেক্সটাইল ফাইবারের সাথে যদি যুক্তই না হতে পারে তাহলে সে কিভাবে কালার শো করবে? সো কালারেন্স এর ভিতরে কিছু কিছু কালারেন্স আছে যারা টেক্সটাইল সাবস্টেন্সের সাথে যুক্ত হয়ে কালার শো করতে পারে। তাহলে সেই সমস্ত সাবস্টেন্সকে আমরা বলতেছি ডাই। আর যেই সমস্ত সাবস্টেন্স কালার শো করে কিন্তু যুক্ত হতে পারে না, টেক্সটাইল সাবস্টেন্সকে ডাই বা কালার ইম্পার্ট করতে পারে না, সেই সমস্ত কালারিং ম্যাটেরিয়ালকে আমরা ডাই বলবো না। তাহলে ক্লিয়ার? বলা হচ্ছে কালারেন্স ইজ এ সাবস্টেন্স ক্যাপাবল অফ ইম্পার্টিং কালার টু এ গিভেন সাবস্টেন্স। A dye is a substance capable of imparting color to the textile material. It is also can impart color rather than textile material. So, but all colorants can impart color on textile substance. তাহলে যারা শুধুমাত্র টেক্সটাইল সাবস্টেন্সে কালার শো করতে পারে তাদেরকেই আমরা বলছি ডাই। So, all dyes are colorant, but not all colorants are dyes. Hope clear? Example দেখে নিই। Thus, azobenzene is not a dye, even though it has red color and it can be attached to the substrate. However, Congo red is a dye and it can be applied in the cotton and retained by it. যে এখানে বেনজিন যেটা এজোবেনজিন সেটি এমনি নরমালি বোতলে বা ইয়েতে কালার শো করছে, বাট সেটি কিন্তু ফেব্রিকে বা টেক্সটাইল সাবস্টেন্সে কালার দিতে পারছে না বা হচ্ছে না, বাট স্টেইন করছে না। কিন্তু সেখানে কঙ্গো রেড সেটি কিন্তু ইয়ে করছে। তো আমরা যেমন বাজারে অনেক পানিও পাওয়া যায় মিরিন্ডা, একবারই ইয়েলো, বাট এটা দিয়ে কিন্তু ফেব্রিকে লাগে না। তো কিন্তু রাইস কিন্তু লাগে। এক্সাম্পল বলতে পারি, যদিও মিরিন্ডা দিয়ে ডাইং করে দেখা হয়নি সম্ভবত এখনো, তবে নরমালি লাগে না। এটা এক্সাম্পলের খাতিরে বললাম। ওকে, এটা হতে পারে এরকম। So thus the dyes should have certain groups with the help of attachment to the fiber. Okay, তাহলে সকল কালারেন্টস ডাই নয়, বাট সকল ডাই কালারেন্টস। এতটুকু তো ক্লিয়ার আশা করি সবার। কারণ কালারেন্টস মানে কালার শো করবে, ডাইস মানে টেক্সটাইল সাবস্টেন্সের সাথে লাগতে হবে। তাহলে যে সমস্ত কালারেন্স টেক্সটাইল সাবস্টেন্সের সাথে লাগতে পারে না, কালার শো করতে পারে না, তারা ডাইস না। আর যারা পারে তারাই ডাইস। খুবই সিম্পল। ওকে, নাও ক্যারেক্টারিস্টিক্স অফ ডাইস। তো ডাইসে সাধারণত কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে এতক্ষণ ধরে কিন্তু সেগুলোই আমরা জেনে আসলাম। যদি আমরা বলি যে মাস্ট বি কন্টেইনিং ক্রোমোফোর গ্রুপস, মাস্ট বি কন্টেইনিং ক্রোমোফোর গ্রুপস, তাদের ক্রোমোফোর গ্রুপস থাকে থাকে কারণ দুটো ক্রোমোজেনে তো একটা ক্রোমোফোর আর একটা এক্সোক্রোমো থাকে। These chromophore groups may be different types such as এজো হতে পারে, নাইট্রো হতে পারে, নাইট্রোস হতে পারে, অনেকগুলো দেখলাম আমরা। ওকে, must be soluble in the application media, অর্থাৎ যেটাতে অ্যাপ্লিকেশন করব অ্যাপ্লিকেশন মিডিয়া ওয়াটার হতে পারে, অ্যাপ্লিকেশন মিডিয়া সলভেন্ট হতে পারে, অ্যাপ্লিকেশন মিডিয়া সুপারক্রিটিক্যাল ফ্লুইড হতে পারে, এটসেট্রা। Usually water and some point during the coloration of the process. Must have the capability to enter into the fiber or fabric. অর্থাৎ ফাইবার এবং ফেব্রিকের ভিতরে যদি ঢুকতেই না পারে তাহলে তো হবে না। Should have the fastness properties, অর্থাৎ কালার করার পর যদি চলে যায় তাহলে তো হবে না, ফাস্টনেস প্রপার্টিজ থাকতে হবে। তাহলে ডাইসের বৈশিষ্ট্য হচ্ছে তার ক্রোমোফোর ক্রোমোফোর থাকতে হবে, টেক্সটাইল ম্যাটেরিয়ালকে কালার ইম্পার্ট করার ক্ষমতা থাকতে হবে, এবং অ্যাপ্লিকেশন মিডিয়ামে সলিউবল হবে, ফাইবারের ভিতরে ঢোকার, প্রবেশ করার এবং বন্ড করার ক্ষমতা থাকতে হবে, ফাস্টনেস প্রপার্টিজ থাকতে হবে। এখানে কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ যেখানে সাধারণত ন্যাচারাল ডাইসের অনেকগুলা উদাহরণ দেওয়া রয়েছে, যেমন অনিয়নের পেল থেকে সাধারণত ডাইং করছে, তারপর বিট থেকে ডাইং করছে, তারপর রেড ক্যাবেজ থেকে, তারপরে হচ্ছে পাতা কিসে দেখছি, এটসেট্রা। ওকে, আশা করি ক্লিয়ার। নাও কিছু টার্মস আমাদের পড়তে হবে, তো কেটে যাবে হয়তো 1 মিনিট, আবার একটু জয়েন করো। সাবস্টেন্টিভিটি এন্ড অ্যাফিনিটি দুটো টার্ম এখানে রয়েছে। বলা হচ্ছে সাবস্টেন্টিভিটিটা কি, বলি না যে সাবস্টেন্টিভ tendency of a dye to move a solution, tendency of a dye move solution out of fiber into the dye solution, tendency of a dye to move from a solution out of the fiber in the dye solution. So it is a quality of dye without substantivity. Most dyes where they simply remain solution or dispersion in the bath.
আচ্ছা, সহজ করে বলি, সাবস্টেন্টিভিটি এন্ড অ্যাফিনিটি। মনে করো দুটোই টান, ফাইবারের প্রতি ডাইসের যে টান সেটিকে আমরা তো বলছি সাবস্টেন্টিভিটি বা অ্যাফিনিটি। মনে করো তোমাদের কোনো বন্ধু বিয়ে করবে, তো বিয়েটা দুই ভাবে হতে পারে। তার বিয়েটা তার বাসা থেকে পছন্দ করে সবকিছু ম্যানেজ করে হতে পারে, অথবা সে নিজে কাউকে পছন্দ করে বিয়ে করতে পারে। দুটো কেস। সে নিজে কাউকে পছন্দ করতে পারে, অর্থাৎ তার আগে থেকেই রিলেশনশিপ থাকতে পারে। সেকেন্ড কেস, আমরা সবাই মিলে তার বাবা মা ইত্যাদি তার জন্য ভালো পাত্রী রেখে তাকে বিয়ে দেওয়ালাম। তো দুই ক্ষেত্রেই তার ওয়াইফের প্রতি তার টান সৃষ্টি হবে। ফার্স্ট অফ অল